নমস্কার বন্ধুরা, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন দেবদত্তা ব্যানার্জির আনখে সেনা মুনের হৃদয়। বাংলা সাহিত্য জগতে এক নবীন লেখিকা দেবদত্তা ব্যানার্জি। তাঁর লেখালেখির শুরু কিছু লিটল ম্যাগাজিনের হাত ধরে। বর্তমানে লিখছেন আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর ভারতী সহ বেশ কিছু পত্রপত্রিকায়। 2020 বইমেলায় প্রকাশিত তাঁর থ্রিলার শয়তানের বাইবেল পাঠকদের কাছে বিপুল সমাদৃত। লেখিকার অন্যান্য বইয়ের মধ্যে গোলাপী শহরের গুপ্তধন, পঞ্চকুহেলি, মেঘ বৃষ্টির খেলা, এক নারী অন্য স্বর এই বইগুলো পাবেন কলেজ স্ট্রিটে। গল্প পাঠ, সমগ্র পরিচালনা ও সাউন্ড ডিজাইনে আমি প্রীতম। অন্যান্য চরিত্রে লাবণী, নবনীতা, প্রমিত ও সার্থক। পোস্টার ডিজাইনে তিতাস ও স্বর্ণাব। শুরু হচ্ছে আজকের গল্প, আনখে সেনা মুনের হৃদয়। মিশর দেশটা সম্পর্কে আগ্রহ ছিল সেই ছোটবেলা থেকেই। আমার ছোট কাকু নৃতত্ত্ববিদ, মিশরের ওপর গবেষণারত। কাকু দেশে এলেই বায়না জুড়তাম মিশর যাব। উচ্চ মাধ্যমিকের পর অবশেষে ছোট কাকুর সঙ্গেই চলেছি মিশরে। মাঝরাতে কায়রো পৌঁছে চোখ ধাঁধিয়ে গেল। এত আলো, এত সুন্দর শহর। আমাদের হোটেলটা অবশ্য শহরের বাইরে। হোটেলের দেওয়ালে প্রাচীন মিশরীয় দেওয়াল চিত্র ও হাইরোগ্লিপ লিপি দেখে মনটা নেচে উঠল। কাকুর প্রচেষ্টায় এই হাইরোগ্লিপ অল্প অল্প পড়তে পারি আমি, কিছু শব্দের মানেও জানি। দেওয়াল চিত্রটি সস্ত্রীক তুতানখামুনের। মাত্র 10 বছরের রাজত্বকাল এই কিশোর ফারাওয়ের। আমাদের প্রথম গন্তব্য লাক্সারের কাছে ভ্যালি অব কিংস। ছোট কাকুর বন্ধু গবেষক ডক্টর ম্যাথিউস আপাতত এখানেই কিছু অনুসন্ধানরত। রুক্ষ পাথর আর চুনা পাথরের পাহাড়ের ভিতর লুকিয়েছিল এই সমাধিস্থল। প্রচুর ফারাওদের মমি এখানে পাওয়া গিয়েছিল। এখনো খোঁজ চলছে। উপত্যকা জুড়ে এক নৈশব্দ, কেমন যেন গা ছমছমে পরিবেশ। ভ্যালিতে ঢোকার রাস্তাটা বেশ সরু, দুপাশে চুনা পাথরের দেওয়াল, পাথরের সিঁড়ি উঠে গেছে ধাপে ধাপে। কেভি 62, এই সেই ফারাও তুতানখামুনের সমাধি। এখান থেকেই ছড়িয়ে পড়েছিল মমির অভিশাপের গল্প। আবছা হয়ে আসা দিনের আলোয় এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি হয়েছিল। পর্যটক কমে এসেছে। দু একজন মিশরীয় ট্র্যাডিশনাল পোশাকে সেজে সারাদিন ছবি তুলে রোজগার করে। তারাও ফিরে যাচ্ছে একে একে। দূরে একটা টিলার উপর পাথরের থামের আড়ালে এমনই একটি মহিলা অপলক চোখে আমার দিকে তাকিয়েছিল। পায়ে পায়ে টিলাটার দিকে অগ্রসর হতেই হারিয়ে গেল সে। অনেক খুঁজেও মহিলাকে আর পেলাম না। ফেরার পথে মনে হচ্ছিল আমায় কেউ লক্ষ্য করছে সর্বক্ষণ। কেমন একটা অস্বস্তি পাক খাচ্ছিল। মিশরের এই মরুভূমির বালির নিচে এখনো চাপা পড়ে আছে কত রহস্য। যদি নতুন কিছু খুঁজে পাই সবাই আমাকে মনে রাখবে। আপাতত আমি ফারাও আখেনাতেনের ওপর কাজ করছি। তুতানখামুনের পিতা নেফারটিতির স্বামী, যার আসল নাম ছিল আমেনহোতেপ। ঠিক, তবে ইতিহাস হয়তো তাকে তুতানখামেনের বাবা বা সুন্দরী নেফারতিতির স্বামী হিসেবে মনে রেখেছে। কিন্তু ফারাওদের মধ্যে এই চতুর্থ আমেনহোতেপ ছিল এক বুদ্ধিমান রাজা। মিশরীয়দের মধ্যে তো একেশ্বরবাদের প্রচলন করেছিলেন এই আমেনহোতেপই। সে সময় মিশরে প্রচুর দেবদেবী ছিল, যেমন আইসিস, হোরাস, মাত, আনুবিস, ওয়াইরিস এবং সবচেয়ে উপরে ছিল আমুন। কিন্তু আমেনহোতেপ পুজো শুরু করলেন সূর্যের দেবতা আতেনের। আতেনের কোনো পশু বা মানুষের মতো রূপ নেই, শুধু একটা গোল চাকতিকে পূজা করা হতো। আর আমেনহোতেপ নিজের নাম বদলে রাখলেন আখেনাতেন। লাক্সার আর কার্নাকে সব মূর্তি ভেঙে আতেনের নতুন মূর্তি গড়া হলো। কিন্তু বুদ্ধিমান ফারাও বুঝেছিলেন কিছু মন্দির ও দেবদেবীর মূর্তি ভেঙে আতেনের পুজো শুরু করলেও জনগণের মনে পুরনো দেবতাদের স্মৃতি থেকে যাবেই। তাই তিনি তার নতুন রাজধানী গড়লেন নীল নদের থেকে বেশ দূরে, পাহাড়ে ঘেরা এক মরুভূমির মাঝে, আমারনাথে। তৈরি হলো আতেনের এক বিশাল মন্দির। আর এই নতুন রাজধানী তৈরি হয়েছিল
মাত্র 5 বছরে। আমারনাথ সেই মন্দির আর শহর কি এখনো আছে? না, 17 বছর রাজত্বর পর আখেনাতেন মারা যান। তারপর ওরই ভাই স্মেনখেরে ফারাও হয়েছিল। সে মারা যেতেই মাত্র 10 বছরের বালক তুতানখামুনকে ফারাও করে আবার হাল ধরলেন আমুনের মন্দিরে পুরোহিতরা। রাজধানী আবার থেপসে সরিয়ে আনা হয়, আর তারপর আমুনের পুরোহিতরা আখেনাতেনের সমস্ত মূর্তি ভেঙে ফেলল। পরদিন সকালে আমাদের আমারনাথ যাওয়ার কথা। কাকু রাত জেগে কাজ করে বলেই পাশের ঘরে আমার একা শোয়ার ব্যবস্থা। রাতে কেমন একটা খসখস শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। আবছা আলোয় মনে হলো কেউ রয়েছে ঘরে। এমনিতে আমি বেশ সাহসী। একটা ছায়া ছায়া অবয়ব খাটের পাশে এসে দাঁড়াতেই আমি লাইটটা জ্বেলে দিলাম। শূন্য ঘরে আমি একা, বোধহয় স্বপ্ন দেখছিলাম। একটু জল খেয়ে আবার শোয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মনে হলো কেউ যেন কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। একটা নারী কণ্ঠ। গাড়িতে যেতে যেতে ছোট কাকু বলল, কিরে, ইউনিফর্ম লিপি চিনিস? জানালাম, হাইরোগ্লিফ পড়তে পারি কিন্তু ইউনিফর্ম জানি না। কাকু ট্যাবটা এগিয়ে দিয়ে বলল, এই দেখ, এটা হলো ইউনিফর্ম লিপি, আর ভাষাটা হলো আক্কাডিয়ান। ব্যাবিলনীয়রা এ ভাষা ব্যবহার করত। একটা পোড়া মাটির স্ল্যাবের ছবি। ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললাম, একটা চিঠি মনে হচ্ছে। এক্স্যাক্টলি, আমার না লেটার। নাম শুনেছিস? হ্যাঁ, ফারাওকে লেখা চিঠি। অন্যান্য দেশের রাজারা লিখত। ভেরি গুড, এটা আখেনাতেনকে লেখা। এর থেকে বোঝা যায় প্রতিবেশীদের সঙ্গে ওর যোগাযোগ কতটা সুন্দর ছিল। আমার না এক ভগ্ন প্রায় নগরী। আখেনাতেন ও নেফারতিতি ছাড়া মন্দিরগুলোর গায়ে এই প্রথম আঁকা হয়েছিল সাধারণ মানুষের জীবনগাথা, প্রকৃতির ছবি। ডক্টর ম্যাথিউসের সঙ্গে ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা ছবির সামনে এসে দাঁড়ালাম। রাজা ও রানীর পাশে তাদের 4 কন্যা ও 1 পুত্রর ছবি। অদ্ভুতভাবে ছবিটা আমায় টানছিল, আমার পা দুটোকে যেন মাটিতে গেঁথে দিয়েছিল। এক মনে ছবিটা দেখছিলাম। কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ মনে হলো এই ইতিহাসের ধ্বংসাবশেষের মাঝে আমি একা। চারপাশে তাকিয়ে ডক্টর ম্যাথিউস, ছোট কাকু বা অন্য কাউকে দেখতে পেলাম না। এই আমারনায় এমনিতেই পর্যটক কম আসে। ভাঙাচোরা পাথুরে দেওয়াল আর ইটের স্তূপের মাঝে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম দেবতা আতেনের মন্দিরে। বিশাল এলাকা জুড়ে মন্দির, মাঝে গোল চাকতি রূপে দেবতা আতেন। পরিত্যক্ত নগরী, পরিত্যক্ত দেবতা। মিশরীয়রা আকেনহাতেনের সৃষ্টিকে মাটিতে মিশিয়ে ওর নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল। তুতানখামুনের পর ফারাও হরমহেব আর দ্বিতীয় রামেসিস এই নগরকে ভেঙে গুড়িয়ে দেয়। তুতানখামুনের মৃত্যু ঘিরেও রয়েছে রহস্য। নগরীর বাইরে একটা ছোট মিউজিয়াম আছে। সেখানে গিয়ে দেখি কাকু 3টে আর্মানিয়ান লেটার নিয়ে গভীর মনোযোগে পড়াশোনায় ব্যস্ত। ফেরার পথে কাকু বলছিল, ফারাওদের বিয়ে হতো নিজেদের বংশের ভেতর। এই আখেনাতেন আর নেফারতিতি এরা তো ভাই বোন ছিলেন। আবার আখেনাতেন শেষ বয়সে নিজেরই মেয়ে আনকেসেনামুনকে বিয়ে করেছিলেন। আবার এই আনকেসেনামুনের সঙ্গেই তার ভাই তুতানখামেনের বিয়ে হয়েছিল। মনে মনে বললাম, বাপ রে বাপ, কি সব খটোমটো সম্পর্ক। আনকেসেনামুন তুতানখামুনের স্ত্রী, এক রহস্যময়ী নারী। তুতানখামুন ছিল এক জন্মরুগ্ন সন্তান। একই বংশে বিয়ে হতো বলে বোধহয় জেনেটিক অসুখগুলো বেশি হতো ওদের ভেতর। তুতানখামুন ছিল পঙ্গু, আর নেটে পড়েছিলাম কুঁচ ছিল পিঠে, ঘাড় ঘোরাতে পারত না, ম্যালেরিয়ায় ভুগত। ওর সমাধিতে বেশ কয়েকটা ওয়াকিং স্টিক দেখেছিলাম। তার সঙ্গে বিয়ে হয়েছিল আনকেসেনামুনের। ওদের 2টো সন্তান হলেও বাঁচেনি একটিও। বোধহয় বিরল জিন ঘটিত অসুখ ছিল তাদের ভিতর। রাজবংশের নারীদের জীবন তখন এমনিই ছিল। মত প্রকাশ বা জীবন সঙ্গী নির্বাচনের স্বাধীনতা ছিল না। আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল কিছু ছবি। ছবিগুলো যেন কিছু বলতে চাইছে আমায়। আবার একটা চাপা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। হোটেলের ঘরটা বেশ গুমোট লাগছে। জানালার পর্দাটা যেন কেঁপে উঠল।
আবছা অন্ধকারে মনে হলো কেউ রয়েছে ওখানে। লাফ দিয়ে উঠে আলো জ্বালতেই দেখি কেউ নেই। সেন্ট্রালাইজ এসির জন্য মৃদু উষ্ণতা রয়েছে ঘরের ভেতর। বাইরে এখন ভীষণ ঠান্ডা, কিন্তু পর্দাটা মৃদু দোল খাচ্ছে কিভাবে? পর্দা সরিয়ে দেখলাম, দরজাটাও চেক করলাম, সব ঠিক আছে। হঠাৎ আয়নায় চোখ পড়তেই চমকে উঠলাম। আমার ঠিক পিছনেই এক মিশরীয় নারী, মাথায় রাজকীয় মুকুট, প্রাচীন পোশাক, চোখ, নাক, মুখ যেন পাথর কেটে বানানো। পিছন ফিরতেই দেখি কেউ নেই, দরজার পর্দাটার ছায়া আয়নায়। তবে কি রোজ রোজ ভুল দেখছি? মিশর নিয়ে অত্যধিক চিন্তা, রোজকার ঘোরাঘুরির স্ট্রেস, অবচেতনের কিছু কল্পনা, সব মিলে মিশে হ্যালুজিনেশন। মিশর নিয়ে গবেষণা করতে করতে বহু গবেষক পাগল হয়ে গেছেন। আমি তো সবে কয়েকদিন হলো এই দেশে ঘুরতে এসেছি। আমার সঙ্গে এইসব কি হচ্ছে? চোখে মুখে জল দিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই ঘুমের দেশে পৌঁছে গেলাম। কিন্তু স্বপ্নেও বারবার ঘুরে ফিরে এলো সেই নারী। প্রথম দিন কিংস ভ্যালিতে দেখা মেয়েটার কথা বোধহয় অবচেতনে গেঁথে রয়েছে। পরদিন সকালে জল খাবারের টেবিলে ডক্টর ম্যাথিউস বললেন, মমিফিকেশনের ব্যাপারটা কতটা জানো? ওই যেটুকু পেয়েছিলাম বইতে। প্রথমে মৃতদেহের মাথার ঘিলু বের করে নেওয়া হতো, তারপর পেটের বাঁ দিক চিরে বার করে নিত লিভার, কিডনি, যকৃৎ, ফুসফুস। এরপর ন্যাট্রনের গুঁড়া ঢুকে দেওয়া হতো শরীরে, যাতে সব জল শুকিয়ে যায়। ন্যাট্রনের গামলায় চুবিয়ে দেওয়া হতো শরীরটি। 40 দিন পর তুলে সুগন্ধি তেল মাখানো হতো। দাঁড়াও, তুমি জানো যে ওই পার্টগুলো বার করে নিত কেন? ওগুলো পচনশীল, ওগুলো শুকিয়ে আলাদা পাথরের জারে রাখা থাকতো। অ্যালভেস্টারের জারে আলাদা সংরক্ষণ করে সমাধিতে রাখা থাকতো। তবে হৃৎপিণ্ড কখনো বার করা হতো না, কারণ মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরের জীবনে প্রবেশ করতে হৃৎপিণ্ডটি দরকার। আনুবিস ও ন্যায়ের দেবী মাত এই হৃৎপিণ্ড ওজন করবে। মাতের মুকুটের একটা পালক একদিকে থাকবে, অন্যদিকে হৃৎপিণ্ড। যদি তা পালকের থেকেও হালকা হয় তবেই মিলবে ছাড়পত্র। তবে কদিন আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমার এক বন্ধু কুইন্স ভ্যালিতে একটা এমন মমি পেয়েছে যার হৃৎপিণ্ডটাই নেই। কি অদ্ভুত! হয়তো ভুলবশত কেউ ওটাও বাদ দিয়েছিল। এমন তো দ্বিতীয় রামেসিসের সঙ্গেও হয়েছিল। ওর মমির বাদিকের বদলে ডান দিকে সোনার সুতা দিয়ে জুড়ে দেওয়া হয়েছিল ওই হৃৎপিণ্ড। ছোট কাকু কফিতে চুমুক দিয়ে বলল, রামেসিসের সঙ্গে ভুল হয়েছিল বলে জুড়ে দিয়েছিল, কিন্তু এই মমিতে সেটা জুড়ে দেওয়া হয়নি, এমনকি কোনো জারে সংরক্ষণ করেও রাখা হয়নি। আজ আমরা কুইন্স ভ্যালিতেই যাব। আমি আগেই শুনেছিলাম কিংস ভ্যালির একটু দূরে এই ভ্যালি অফ কুইন্সের কথা, রাজ পরিবারের মহিলাদের সমাধিস্থল। গাড়িতে যেতে যেতে বললাম, মমিটি কার জানা যায়নি? না, একটা সাধারণ সার্কোফেগাসে মমিটি পাওয়া যায়, তবে মমিটি নিয়ে এখন গবেষণা চলছে। কুইন্স ভ্যালির পাশেই ক্যাম্প করেছেন ডক্টর রস। ডক্টর ম্যাথিউস পরিচয় করালেন আমার সঙ্গে। পাকা চুলদাড়িতে ভদ্রলোককে অনেকটা কবিগুরুর মতো দেখতে। আমাদের উনি একটা বড় শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুতে নিয়ে গেলেন। একটা বড় কাচের আধারে রাখা হয়েছে মমিটি। ওর এক্স রে, সিটি স্ক্যান সব রিপোর্ট ছড়িয়ে আছে একধারে। আমি গিয়ে সার্কোফেগাসের সামনে দাঁড়াতেই এক তীব্র বৈদ্যুতিক ঝিলিক ছুঁয়ে গেল আমায়। মমিটি এখনো প্রায় অবিকৃত, মুখের চামড়া শুকিয়ে গেলেও বোঝা যায় এই নারী একদা সুন্দরী ছিলেন। অবাক হয়ে তাকিয়েছিলাম সেই দিকে। মনে হলো আমি চিনি এই নারীকে। ডক্টর রসের কথায় চমক ভাঙল। উনি বলছিলেন, এই মমিটা বেশ তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে এবং আমার ধারণা এই নারীর মৃত্যু স্বাভাবিক নয়। এর সার্কোফেগাসে বুক অফ ডেডের মন্ত্র নেই এবং একে যে কাপড় দিয়ে জড়িয়েছিল তাতে প্যাপিরাস নেই। বাকি কথাগুলো কানে আসছিল, কিন্তু যেন অনেক দূর থেকে। আমি তখন হারিয়ে গেছি এক অন্য জগতে। মাথাটা কেমন টোল ছিল। এই কুইন্স ভ্যালিতে মনে হয় আগেও এসেছি।
অথচ আমার মিশরে আসার মাত্র কয়েকদিনই হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুও ঘুমোট লাগছিল। পায়ে পায়ে বাইরে বেরিয়ে এলাম। শহর থেকে বেশ দূরে চুনা পাথরের পাহাড়ের গায়ে সুড়ঙ্গ কেটে তার ভেতর সমাধিস্থলটি তৈরি করা হয়েছিল। আস্তে আস্তে প্রবেশ করলাম সেই হাজার হাজার বছরের পুরনো সমাধিকক্ষে। ভেতরে আবছা হলুদ আলো, দু একজন পাহারায় রয়েছে। ঘুরতে ঘুরতে একটা ছোট দরজা দিয়ে নিচু ছাদের একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। সামনের শূন্য বেদিতে হয়তো কোনো মমি শায়িত ছিল, তবে এখন ফাঁকা। ঘরের ভিতর কিছুই নেই। আর হঠাৎ দেখি ঘরের অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে সেই নারী। আবছা আলোয় মনে হলো একেই স্বপ্নে দেখেছিলাম। মেয়েটিকে অনুসরণ করে বেশ কয়েকটি ঘর পেরিয়ে একটা ফাঁকা ঘরে এলাম। মেয়েটি ঘুরে দাঁড়িয়ে আমায় দেখল, তারপর কিছু বলল, কিন্তু ওর ভাষাটা প্রাচীন মিশরীয় ভাষা, বুঝলাম না কিছুই। মেয়েটি এবার আমায় একটা গুহা দিয়ে বের করে নিয়ে গেল পাহাড়ের কোলে। ইশারায় কিছু বলতে চাইছিল। বাইরে তখন গোধূলির আলোয় সেজে উঠেছে প্রাচীন মিশর। ধূপ ছায়া মাখা পাহাড়ের গায়ে কেমন আদিম গন্ধ। হঠাৎ মেয়েটা আমার কপালের একটা অংশ জোরে চেপে ধরল। মনে হলো মাথার ভেতর সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চোখের সামনে একের পর এক কালো পর্দা। চারপাশের দৃশ্যপট কাঁপছে। তবে কি ভূমিকম্প হচ্ছে? বসে পড়লাম একটা পাথরের উপর। শরীরটা ভীষণ হালকা মনে হলো। আমি যেন হঠাৎ প্রাচীন মিশরে চলে এসেছি। থেবস নগরী। এক বিশাল প্রাসাদের অন্দরমহলে সেই মহিলা এক চরের হাতে তুলে দিচ্ছে এক গোপন পত্র। ভেড়ার চামড়ার উপর লেখা এক পত্র, যাতে রয়েছে একটা অনুরোধ। সেই নারী হিট্টি রাজা প্রথম সাপ্পিলুলিমাসের কাছে তার একটি পুত্রকে বিয়ে করতে চেয়ে প্রার্থনা জানিয়েছে। সে চেয়েছিল যোগ্য ও রাজবংশীয় কেউ যেন মিশরের ফারাও হয়। সেদিক থেকে হিট্টিরা সে সময় ছিল অনেক শক্তিশালী। গোপন পত্র নিয়ে দূত চলে যেতেই নারী কান্নায় ভেঙে পড়ল। এক পরিচারিকা এসে তাকে বলল, নিজেকে সামলান মহারানী। আজ যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা দেশের কথা ভেবে নিয়েছেন। একদিন সবাই বুঝবে আপনার এই বলিদানের কারণ। আয়ের গুপ্তচর রয়েছে চারপাশে, সাবধান। আমার সঙ্গে কেন এমন হয় বলো তো? প্রথম জীবনে কিছু বোঝার আগেই নিজের জন্মদাতার সঙ্গে বিয়ে হয়ে গেল। চারিদিকে তখন অরাজনৈতিক অবস্থা। দেবতা আতেনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পিতা যে ভুল করেছিল তার দাম দিতে হলো তার প্রাণ দিয়ে। এবার আমার যখন জ্ঞান হলো, দেশের কথা ভেবে আবার আমার নিজের পঙ্গু ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হলো। বিধির বিধান মেনে নিয়েও পিতার ভুলগুলো শুধরে সংসার করছিলাম। কিন্তু এই রাজমহলে সবাই আমাদের শত্রু। দুবার আমার সন্তানকে কেড়ে নিল ওরা। ফারাওকেও বহুবার মারতে চেয়েছে। আমি সর্বদা চোখে চোখে রেখেছি তাকে। অসুস্থ রুগ্ন পঙ্গু মানুষটাকে একটা দিনের জন্য শান্তি দেয়নি ওই আই। ফারাওকে মেরে এখন নজর আমার দিকে। ঘৃণা ছাড়া ওই আইয়ের প্রতি আমার আর কোনো আবেগ নেই। কূটনৈতিক চালেও সব সময় এগিয়ে রয়েছে। কিন্তু এবার আমিও দেখিয়ে দেব, মিশরের ফারাও হবে এবার হিট্টি বংশের কেউ। আমুনের মন্দিরে এই প্রার্থনায় জানিয়ে এসেছি আমি। দেবতা আমুনের হাতেই আমাদের রক্ষার ভার এখন। ধীরে ধীরে মশালের আলোয় চিনতে পারছিলাম আনকে সেনামুন, ফারাও তুতানখামুনের স্ত্রী। পরিষ্কার বুঝতে পারছিলাম ওদের প্রাচীন ভাষা। আবার সব ধোঁয়াশা, ছেঁড়া ছেঁড়া কুয়াশার চাদরের ফাঁকে নতুন দৃশ্য। আনকে সেনামুন দাঁড়িয়ে রয়েছে প্রাসাদের ছাদে। রাজধানীর শেষ সীমানার দিকে চেয়ে রয়েছে আজ কয়েকদিন। চরের ফেরার সময় হয়েছে। হিট্টি রাজবংশের কোনো এক কুমার কি আসবে তার সঙ্গে? ওই বোধহয় দূরের দিকচক্র বালে একটা ছোট্ট ধুলোর ঘূর্ণি দেখা যাচ্ছে। কপালে মৃদু কুঞ্চন নিয়ে সেদিকে তাকিয়ে রয়েছে রানী আনকে সেনামুন। হঠাৎ সেই পরিচারিকা এসে বলল, খারাপ খবর মহারানী,
হিট্টিরেজা প্রথম সাপ্পিলুলি মাস তার পুত্র জান্নানজাকে আপনার কাছে প্রেরণ করেছিলেন, কিন্তু মিশর প্রবেশের সময় মিশর সীমান্তে জান্নানজাকে হত্যা করেছে হোরেম হেব নামের এক নিষ্ঠুর সেনাপ্রধান। এবার বলপূর্বক আপনাকে বিবাহ করবে। না, আয়কে বিবাহ করব না আমি, প্রাণ থাকতে আর নয়। রানী দৌড়ে যায় অন্দরমহলে। আমি এক অবাক দর্শক। একদল সৈন্য ছোটাছুটি, অন্দরমহলে এক শোরগোল। এই ঘর ওই ঘর ঘুরে একটা বড় হল ঘরে দেখি আনখে সেনামুনের সামনে দাঁড়িয়ে রয়েছে আই, মিশরের মহামন্ত্রী। বৃদ্ধর 2 চোখে লোভ। সম্পর্কে সে আনখে সেনামুনের পিতামহ, কিন্তু মিশরে রাজবংশের মধ্যে এমন বিবাহ তখন হতো। আনখে সেনামুন হাসছে। মেয়েটাকে প্রবল মানসিক চাপে পাগল হয়ে গেল। হাসতে হাসতে লুটিয়ে পড়ছে সে। আয়ের প্রস্তাবে সে সম্মত নয় দৃঢ় গলায় জানিয়ে দিল অবশেষে। আয়ের 2 চোখে তখনও ফারাও হওয়ার স্বপ্ন। গম্ভীর কণ্ঠে সে ঘোষণা করে, আর কোনো পথ নেই, আমায় বিবাহ করে নতুন জীবনে প্রবেশ করো, সুখে থাকবে। আর যদি আমি নাই থাকি তখন? রানীর ঠোঁটের কষ বেয়ে নেমে আসে এক রুধির ধারা। আই কিছু বোঝার আগেই রানী লুটিয়ে পড়ে মাটিতে। তীব্র বিষ ততক্ষণে ছড়িয়ে পড়েছে সর্ব অঙ্গে। আমি বিহবলের মতো দাঁড়িয়ে দেখছি। আবার ঘোলাটে অন্ধকারে ঢেকে গেল সব। হাতড়ে হাতড়ে এগিয়ে গেলাম বেশ কিছুটা। অল্প আলোর আভাস। একটা বেশ ঠান্ডা ঘর। ওয়াবেদ, বিজাতীয় গন্ধ, মমি তৈরির কারখানা। আই বলছে এই নারীর মমি বিশেষভাবে তৈরি হবে। এর হৃদয় আলাদা করে সংরক্ষণ করতে চায় সে। আনুবিসের মুখোশ পরা লোকটা কেঁপে উঠল। মনে করিয়ে দিল হৃৎপিণ্ড উপড়ে নিলে এই মমির আত্মার মৃত্যু হবে। সে আর জীবন ফিরে পাবে না। হৃদয় ছাড়া দেবী মাত কাউকে অন্য দুনিয়ায় প্রবেশ করতে দেবে না। কিন্তু আই শুনবে না। একটা থলিতে বেশ কিছু স্বর্ণমুদ্রা এগিয়ে দেয় সে মুখোশধারী আনুবিসের দিকে। বলে এটা আদেশ। আনুবিস নিয়ে নেয়। মমিফিকেশনের কাজ শুরু হয়। আই চলে যেতেই হৃৎপিণ্ডটাকে একটা পাথরের জারে ভরে সরিয়ে ফেলে লোকটা। এবার মন দিয়ে করতে থাকে বাকি কাজ। অবশেষে মমিটা নিয়ে চলে গেল আইয়ের লোকেরা। 4টে জারে অঙ্গ প্রত্যঙ্গগুলোও সঙ্গে নিল। ওদের হাতে সময় কম। মমিটা কবর দিলেই আই ফাড়াও হতে পারবে। যত তাড়াতাড়ি এই কাজ শেষ হবে আই বসতে পারবে সিংহাসনে। দেরি করলে বা বেশি লোক জানলেই বিপদ। বিদ্রোহ শুরু হবে। হিট্টি রাজকুমারকে মেরে হোরেমহেব ফাড়াও হওয়ার স্বপ্ন দেখছে। তার আগেই আইকে বসতে হবে সিংহাসনে। আমুনের আশীর্বাদ রয়েছে আইয়ের মাথায়। ওরা বেরিয়ে যেতেই একটা ছোট কানওয়ালা পাথরের জার খোলে সেই মুখোশধারী। এক ঝলক দেখে নেয় চারপাশ। মুখোশ খুলতেই চমকে উঠি আমি। এ যে আমার প্রতিচ্ছবি। আমি, আমার অবয়ব। চোখের সামনে সব অন্ধকার। বুকের মধ্যে এক রাস শূন্যতা। ঠান্ডা মেঝে লুটিয়ে পড়লাম আমি। আমার হৃদয় ফেরত দাও সেশেতা। আমি মুক্তি পাইনি এখনো। আনখে সেনামুন আমার সামনে। উঠে বসলাম আমি। কোনো পাপ না করেও ওয়ারিসের সামনে আমি দাঁড়াতে পারছি না। ওর 2 চোখে জল। আই বলেছিল হৃৎপিণ্ডটা আলাদা করে সংরক্ষণ করতে, কিন্তু আমি জানতাম ও শয়তান, নষ্ট করে ফেলবে ওই হৃদয়। তাই লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম পরে চুপি চুপি সমাধিতে গিয়ে আবার জুড়ে দেব। রানী আনখে সেনামুনকে পছন্দ করতাম আমরা। তুতানখামুনের এই প্রেয়সী দেশকে ভালোবাসত। ফারাওয়ের সঙ্গে রাজকার্য পরিচালনায় দক্ষ ছিল এই নারী, কিন্তু কূটনৈতিক রাজনীতির শিকার হয়ে সে আজ জীবন মৃত্যুর মাঝে। সেশেতা, আমি জানি তুমি আমার ভালোর জন্যই লুকিয়ে রেখেছিলে ওই হৃদয়, কিন্তু তারপর আমার এক সহকর্মী হেব খবরটা পৌঁছে দিয়েছিল আইয়ের কাছে কিছু স্বর্ণ মুদ্রার বিনিময়ে। ভ্যালি অফ কুইন্সে পৌঁছে গিয়েছিলাম আমি। সোনার সুতোয় সেলাই করে দিতাম সেই হৃদয়, কিন্তু তার আগেই আইয়ের সৈন্যরা
তোমায় আক্রমণ করেছিল। অন্ধকার ফিকে হয়ে আসছে, পূব আকাশে হালকা গোলাপি আভা। আমি বললাম, এসো আমার সঙ্গে। পাহাড়ের পেছনের একটা ফাটল গলে আমরা ঢুকে পড়েছিলাম একটা গুহার ভিতর। একের পর এক ছোট বড় ঘর পার হয়ে একটা চাতালে এসে পৌঁছলাম। একটা ভগ্নপ্রায় সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। সেটা বেয়ে কিছুটা উঠতেই বাঁ দিকে একটা গোল গর্ত। প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকে গেলাম, কিন্তু এ কি, পাথর দিয়ে মুখটা কে বন্ধ করলো? অনেক ধাক্কা দিয়েও পাথর নড়ল না। আনখে সেনামুনের দুই চোখে জল। বলল, আমার আত্মা কি এখানেই আটকা থাকবে? আমার কি মুক্তি নেই? ভোরের আলো ফোটার আগে কিছু করতেই হবে আমায়। আনখে সেনামুনের হাত ধরে ছুটে গেলাম বাইরের দিকে। পাথরের খাঁজে পা রেখে প্রায় 200 ফুট উঠলে একটা গুহা মুখ রয়েছে। ওখানে পৌঁছে গেলে ওই গর্তের উল্টো পথে ঢুকতে পারবো। মাধ্যমিকের পর পুরুলিয়ায় মাউন্টেনিয়ারিং এর একটা ছোট কোর্স করেছিলাম। দূরে একটা শ্রমিকদের তাঁবু চোখে পড়ল। এক গাছা দড়ি ওখানেই পেলাম। গুহা মুখটার কাছে পৌঁছাতে তেমন কষ্ট হয়নি। মাকড়সার জাল সরিয়ে হাজার হাজার বছর পর আবার কেউ পা দিল ওই কৃষ্ণ গহ্বরে। একটা খাঁজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম ওই অ্যালভেস্টারের জার। বার করে দিলাম আনখে সেনামুনের হাতে। হঠাৎ করে যেন ভূমিকম্প শুরু হলো। ছোট বড় পাথর গড়িয়ে আসছে, চারপাশে গুড় গুড় শব্দ। গুহার বাইরে বেরিয়ে আসতেই সব অন্ধকার। জ্ঞান ফিরতে দেখি ছোট কাকু, ডক্টর ম্যাথিউস সবাই আমায় ঘিরে রয়েছে উদ্বিগ্ন মুখে। একটা ছোট তাঁবুতে শোয়ানো হয়েছে আমায়। কাকু বলল, একা একা গুহায় ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছিলি বোধহয়। কাল সারা রাত আমরা তোকে খুঁজেছি, এত বড় এলাকা তন্ন তন্ন করে খুঁজেও তোকে পাইনি। ওদিকের পাহাড়গুলো তো পরিত্যক্ত, খুঁড়লেই ধস নামে, তাই ওদিকে আপাতত কাজ বন্ধ। তুই একা একা ওদিকে কি করছিলি? আমি নির্বাক, মাথাটা ইঁটের মতো ভারী। চারপাশে খুঁজছিলাম আরেকজনকে। এই খালি জারটা তোমার পাশেই পড়েছিল, কোথায় পেয়েছিলে? ডক্টর ম্যাথিউস বললেন। ওনার হাতে সেই অ্যালবেস্টারের জার, তবে খালি। হঠাৎ উদ্ভ্রান্তের মতো তাঁবুতে ঢুকলেন ডক্টর রস। বললেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মমিটাকে আবার পরীক্ষা করছিলাম, হৃৎপিণ্ডটা রয়েছে সস্থানে। মানে তা কি করে হয়? ডক্টর ম্যাথিউস লাফিয়ে উঠলেন। এখনই আমি নতুন করে সিটি স্ক্যান করেছি। আসলে সকালে দেখিনি, মমিটার বুকের কাছটা কেমন যেন একটা চেরা, আগে চোখে পড়েনি। ভালো করে লক্ষ্য করে মনে হলো চেরাটা টাটকা। সঙ্গে সঙ্গে স্ক্যান করলাম, আর মমিটার হৃদয় তা রয়েছে যথাস্থানে। আমায় ফেলে ডক্টর রসের সঙ্গে ছুটল সবাই। আমার মনে এক অদ্ভুত প্রশান্তি। 1000 বছর আগে যা পারিনি, এবারে পেরেছি। বিদায় আনখে সেনামুন। এবার মাটির নিচের পৃথিবীতে তুমি প্রবেশ করবে। ওয়াইরিসের আদালতে প্রবেশাধিকার পাবে, মুক্তি পাবে অবশেষে। বিদায়, বিদায় তেজস্বিনী নারী। এতক্ষণ আপনারা শুনলেন দেবদত্তা ব্যানার্জির একটি ছোট গল্প, আনখে সেনামুনের হৃদয়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।